5% মানুষের কাছে দেশের 80% সম্পদ জিম্মি হয়ে আছে। ক্যান ইউ ইমাজিন? আর বাদ বাকি 20% সম্পদ আমার মতো এরকম লেইম্যানরা ভোগ করে থাকে। যে মেধাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, এটা ইউটিলাইজেশন আমি করি না। যে মেধাটা তোমাকে দিয়েছে, এগুলো সায়েন্টিফিক অ্যানালাইসিস করে দেখা গিয়েছে 1.5 কেজির একটা মগজ আল্লাহ দিয়েছে। এই মগজটার যে পাওয়া, তা পৃথিবীর কোন সুপার কম্পিউটারের সাথে কম্পেয়ারেবল না। পৃথিবীর অন্যতম একটি পাওয়ারফুল সুপার কম্পিউটার, যাকে ক্রেওয়ান সুপার কম্পিউটার বলা হয়, এই সুপার কম্পিউটার 1 ন্যানো সেকেন্ডে 400 মিলিয়ন ক্যালকুলাস করতে পারে। জটিল ক্যালকুলাস দিয়ে প্রেস করবা, 1 ন্যানো সেকেন্ডে 400 মিলিয়ন ক্যালকুলাস করে দিতে পারে। মানুষের এই মস্তিষ্ককে অ্যানালাইসিস করে দেখা গিয়েছে, এটা যদি মাইক্রোচিপস যন্ত্রগুলো পাশাপাশি বসিয়ে এই মস্তিষ্কের পাওয়ার যে পরিমাণে রয়েছে, এখানে যে পরিমাণ নিউরন উৎপাদন হচ্ছে, এগুলোকে যদি ইউটিলাইজ করে একটা মেশিনারি ডিভাইসে কনভার্ট করা সম্ভব হয়, তা তৈরি করতে অন্তত 20,000 কোটি কোটি টাকার প্রয়োজন হবে। 20-এর পরে 17টা শূন্য, বিশাল একটা অ্যামাউন্টের প্রয়োজন হবে। এই টাকা দিয়ে যদি কেউ বানাইতেও পারে, এটা রাখার জন্য যে স্পেসের প্রয়োজন হবে, 100 তলা বিশিষ্ট 18 থেকে 20টা বিল্ডিং পাশাপাশি রাখলে যে পরিমাণে স্পেসের প্রয়োজন হয়, ওই চিপসটা বসাতে ঠিক তার চেয়ে সেই পরিমাণে স্পেসের প্রয়োজন হবে। এর বিদ্যুতের তো অভাব নাই, কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগবে শুধু এইটা চালানোর জন্য। ক্যান ইউ ইমাজিন কি পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছে। আর বলা হয়েছে এই মস্তিষ্ক যদি প্রপারলি ইউটিলাইজ করা যেত, মানুষ তো 1% 2% ব্যবহার করতে পারে না, এটা যদি 100% ব্যবহার করা যেত, 1 ন্যানো সেকেন্ডে সেখানে 10,000 বিলিয়ন ক্যালকুলাস করার সক্ষমতা অর্জন করত মানুষের এই মস্তিষ্কটা। অর্থাৎ একটা সুপার কম্পিউটার অনর্গল কাজ করবে। 1 বছর যদি সে অনর্গল কাজ করে উইদাউট এনি ইন্টারাপশন, তাহলে মানুষের মস্তিষ্কের মাত্র 1 মিনিটের কাজ সে করতে পারে। তাহলে কত নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষের দিকে তাকিয়ে বলছেন যে তুমি তোমার দিকে তাকাও, দেখো কত চমৎকার ভাবে মানুষকে আমি সৃষ্টি করে দিয়েছি, আমার সৃষ্টিগুলোর দিকে তাকাও আর তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তোমার দৃষ্টি বারবার ফেরত আসবে তোমার দিকে, তুমি অকৃতজ্ঞ হওয়ার কোনো সুযোগ পাবা না। তোমার যে মেধাটা আল্লাহ রাব্বুল আলামিন দান করছে, দয়া করে সেটা যেন ইউটিলাইজ করি। আমাদের যুবকদের হাতে আজকে আমাদের এই শিক্ষা কারিকুলাম, শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের যুবকদের আমরা ব্যবহার করতে পারছি না। আর এটা ব্যবহার করতে না পারার কারণে আজকে জাতি যে অপরিণামদর্শী একটা ভবিষ্যতের দিকে যাচ্ছে, এটা হয়তো তোমরা স্টেজে বুঝতে পারছো না। আমরা কিছুটা ইকোনমিক্স পড়ার কারণে কিছুটা হইলেও আজ করতে পারি, জাতি এক অপরিণামদর্শী ভবিষ্যতের দিকে যাচ্ছে। কারণ সে জাতি তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে একটা নির্ধারিত সময় একটা দেশের কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ যখন সবচেয়ে বেশি থাকে, তখন সেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে। বাংলাদেশে বর্তমানে 9% আছে ডিপেন্ডেন্সি পিপল, যা বাংলাদেশের জন্য অবিস্মরণীয় একটা জিনিস। এটা আবার বাংলাদেশ পাবে 100 বছর পরে গিয়ে, 100 বা 80 বছর পরে গিয়ে এই সিচুয়েশন পায়। পৃথিবীর যে দেশ এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পায়, সেই দেশ যদি এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ইউটিলাইজ করে, তাহলে তারা সুপার পাওয়ারে পরিণত হয়। তুমি তাকাও আমার পার্শ্ববর্তী সিঙ্গাপুরের দিকে, হংকং এর দিকে, চায়নার দিকে, মালয়েশিয়ার দিকে, এরপরে স্ক্যান্ডিনেভিয়ান দেশ, সুইডেন, ডেনমার্ক, জাপান, জার্মান, ওই দেশগুলো কেন উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করেছে? কারণ সে তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ইউটিলাইজ করছে। চায়না যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, চায়নায় কমিউনিস্ট রিভলিউশন হয়েছিল 1949-এ। এরপর থেকে দীর্ঘ সময় ধরে তারা একটা স্ট্রাগলের মধ্যে চলেছে। এরপরে তারা 1976 সালে যখন মাও সেতুং এর মৃত্যু হলো, নতুন একটা অর্থনৈতিক বন্দোবস্তের ডাক দিয়ে যে দিয়াওপিং তিনি ক্ষমতায় আসলেন। তিনি ক্ষমতায় আসার পরে সেখানে নতুন একটা অর্থনৈতিক বন্দোবস্ত চালু করে দিল, সম্পদের উপরে মানুষকে ইম্পাওয়ার্ড করা হলো। এরপর থেকে চায়নার ইকোনমি 1975-76 সালে যা ছিল, বাংলাদেশের ইকোনমি একেবারে সেম ছিল, বা কিছু কিছু ক্ষেত্রে চায়নার ইকোনমি আরো খারাপ ছিল, বাংলাদেশের অর্থনীতি আরো ভালো ছিল। কিন্তু আজকে পৃথিবীতে অর্থনীতির দিক থেকে সবচেয়ে বড় সুপার পাওয়ার হচ্ছে চায়না, যেটা আমেরিকার অর্থনীতিকেও এখন টপকে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আজকে পৃথিবীর কোন জায়গা থেকে তার ইম্পোর্ট করতে হয় না, সারা পৃথিবীর সব জায়গায় সে এক্সপোর্ট করে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার সে ইনভেস্ট করে রাখছে। সে ঢাকা শহরের মতো একটা ছোট্ট একটা সিটি, বা ঢাকার চাইতে ছোট একটা সিটি সে তৈরি করছে হংকং, ম্যাকাও আর গুয়াংপু রিভারের পাশে। সেই জায়গাটাকে বলা হয় গ্রেটার বে এরিয়া। এই গ্রেটার বে এরিয়ার যে ইকোনমিক ভ্যালু, সেটা বর্তমানে $2.2 ট্রিলিয়ন। এটা 4 বছর পরে হয়ে যাবে $4.8 ট্রিলিয়ন। এটা পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ইকোনমিক হাব তারা তৈরি করছে গুয়াংজুতে। ক্যান ইউ ইমাজিন? এত বিশাল অর্থনীতি তারা মাত্র 40 বছরের মধ্যে রিফরমেশন করতে পারলো। তাদের মাথাপিছু আয় 140 কোটি মানুষের মাথাপিছু আয়। এদের মাথাপিছু আয় বাংলাদেশের মতো এত শুভঙ্করের ফাঁকি না। এদের গিনি কোএফিসিয়েন্ট খুবই ক্লোজলি রিলেটেড।
গিনি কোএফিসিয়েন্ট বলতে বোঝায় হচ্ছে ইনকাম ডিসপারশন লেভেল, অর্থাৎ আমার ইনকাম হচ্ছে 5,000 টাকা, 10,000 টাকা, ওই ভাইয়ের ইনকাম হচ্ছে 1 লাখ টাকা। তো দুইজনেরটা যোগ করলাম 1,10,000 টাকা, 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, দুইজনের মাথা পিছু আয় হচ্ছে 55,000 টাকা। অথচ ও হচ্ছে রিক্সায় চড়তে পারে না, আর আরেকজন হচ্ছে এসি রুমে ঘুমায়। এই হচ্ছে শুভঙ্করের ফাঁকি। এগুলো হচ্ছে 2,882 মার্কিন ডলারের ব্যাকগ্রাউন্ডের হিসাব। 5% মানুষের কাছে দেশের 80% সম্পদ জিম্মি হয়ে আছে। ক্যান ইউ ইমাজিন? আর বাদ বাকি 20% সম্পদ আমার মতো এরকম লেইম্যানরা ভোগ করে থাকে। এটা যদি প্রপার ইউটিলাইজেশন হতো, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা যদি আমরা অ্যাবলিশ করে দিয়ে কল্যাণমুখী ওয়েলফেয়ার স্টেট সিস্টেম আমরা ডেভেলপ করতে পারতাম, তাহলে এই দেশের মধ্যে এত বৈপরীত্য, এত করাপ্টেড পিপল, এত ছিনতাইকারী, এত রাজনৈতিকভাবে করাপ্টেড পিপলের জন্ম হতো না। আমরা সেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। যেটা চায়না করেছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, লিটল ড্রাগন ভুক্ত ইকোনমিক ডেভেলপমেন্ট যারা করেছে, তাদের অর্থনীতি কেন কম্পেয়ারেবল আমাদের সাথে? কারণ তারা যখন স্টার্ট করেছে, আমরা যাবেন গুয়াংজু রিভারের পাশে যদি যান, আমি সেইখানে গিয়ে তাদের ব্যাক হিস্ট্রি দেখে অবাক হয়েছে। 1978 সালে গুয়াংজু রিভার, চায়নার সবচেয়ে বিশাল এক নদী, সেটার যে অবস্থা ছিল বাংলাদেশের বুড়িগঙ্গার সাথে তুলনা করলে কোনো অংশে কম না, বরং বুড়িগঙ্গা তৎকালীন সময় আরো ভালো ছিল। আর আজকে সেখানে গেলে চোখ ধাঁধানো ডেভেলপমেন্ট দেখলে আসতে ইচ্ছা করবে না। তার পাশেই বিশাল 100-150 তলার বিল্ডিং বানায় রাখছে তারা। যে ডেভেলপমেন্ট তারা করছে, করাপশনকে দূরে রেখে, যখন লায়াবিলিটি, ইন্টিগ্রিটি এবং দেশপ্রেম, সার্বভৌমত্বকে নিয়ে তারা ভেবেছে, তখন দেশের উন্নতি হতে 140 কোটি মানুষের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সবাইকে সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসতে তাদের 40টা বছরও সময় লাগে না। আমাদের দেশে উন্নতি করতে একটু ছোট্ট একটা ভূখণ্ডে 5 বছরের বেশি সময় লাগার কথা না। কিন্তু প্রবলেম হলো, এদেশের যুব শ্রেণীকে যেভাবে ইউটিলাইজ করার দরকার ছিল, যেভাবে এম্পাওয়ার করার দরকার ছিল, তাদের মধ্যে চাকরি পাচ্ছে না। 40 লাখ বেকার বাংলাদেশে এখন পর্যন্ত আছে, যাদেরকে পিওর আনএমপ্লয়েড বলা হয়। অনার্স মাস্টার্স পাশের পরে তারা চাকরি পাচ্ছে না। 40 লাখ বেকার রাইট নাও। কিন্তু আমরা যদি আরেকটু হিসাব করি, যেটাকে ডিসগাইজ আনএমপ্লয়েড বলে, ছদ্মবেশী বেকারত্ব, আপনার চাকরি করার ক্যাপাসিটি আছে 20,000 টাকার, আপনাকে সরকার এ দেশ চাকরি দিচ্ছে 12,000 টাকা হায়ার করছে, আপনি বাধ্য হচ্ছেন চাকরি নাই তাই আপনার ক্যাপাসিটিকে ডাউন করে আপনি 12,000 টাকার চাকরি করতে। ওই যে 8,000 টাকা আপনি অতিরিক্ত পাওয়ার কথা, কিন্তু এই সোসাইটি আপনাকে বঞ্চিত করছে। এটাকে বলা হয় ডিসগাইজ আনএমপ্লয়েড, ছদ্মবেশী বেকারত্ব সৃষ্টি করে রাখছে। অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি হচ্ছে না, দক্ষতা অনুযায়ী তাদেরকে সেটেলমেন্ট করা সম্ভব হচ্ছে না। আমার দেশ থেকে বিদেশে 1,55,00,000 মানুষ ডায়াসপোরা হয়ে আসে। তাদের অধিকাংশই আবার যায় হচ্ছে গাড়ি মোছার জন্য, তারা অধিকাংশ যাচ্ছে মানুষের ঘর মোছার জন্য। অথচ এদেরকে যদি ট্রেন আপ দিয়ে আমরা বিদেশে পাঠাতে পারতাম, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় আয়ের ক্ষেত্র এইটা আরো বেশি বড় আয়ের ক্ষেত্রে পরিণত হতো। আমাদের দেশে যদি রেমিটেন্স বন্ধ হয়ে যায়, আমাদের দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে 1 বছরের ব্যবধানে। শেখ হাসিনার সময় ফ্যাসিবাদী আমলে যখন তারা হচ্ছে ওই যে মানে হত্যাকাণ্ড শুরু করলো, তখন বিদেশে ভাইয়েরা হচ্ছে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিল 2 সপ্তাহ। 2 সপ্তাহে দেশের যে অবস্থা, হাত পা ধরে বলছে আপনারা দয়া করে রেমিটেন্সটা পাঠান, আমরা দেখতেছি দেশে শান্তি অবস্থা বিরাজ করে। এটা কেন বলছে? কারণ জানে রেমিটেন্স বন্ধ হয়ে গেলে আর কিছু চলবে না। $40 বিলিয়ন আমাদের দেশে প্রতি বছর রেমিটেন্স আছে, এখন আবার বেড়ে গেছে, এটা আরো আসবে। এই $40 বিলিয়ন একেবারে শুধু পিওর আয় এই দেশে হয়। আর বাংলাদেশে আয়ের সবচেয়ে বড় আরেকটা খাত হচ্ছে আরএনজি সেক্টর, রেমিটেন্স গার্মেন্ট সেক্টর। $22-23 বিলিয়ন এখান থেকে আয় হয়, কিন্তু তার মধ্যে অধিকাংশ হচ্ছে ফাঁকি। ফাঁকিটা হচ্ছে আমার দেশের মেশিনারি উৎপাদন হয় না, নিট ওয়্যার, ওভেন বা হচ্ছে কটন যেগুলো প্রয়োজন হয়, ডাইং এর জন্য যা প্রয়োজন হয়, এগুলো সব প্রোডাকশন হয় বাইরে। তো সব বাইরে থেকে আমাকে কিনে নিয়ে আসতে হয়, মেশিনারি কিনে নিয়ে আসতে হয়, শুধু বাংলাদেশে বসে এখানে একটু প্রসেসিং হয়। প্রসেসিং হওয়ার পরে আবার বিদেশে চলে যায় এটা বিক্রি করার জন্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বা আমেরিকা আমার এখানে বিক্রি করতে হয়। তার মানে প্লাস মাইনাস করে আমি বিক্রি করি $20-22 বিলিয়ন, আর আমি কাঁচামাল র মেটেরিয়ালস কিনি $18 বিলিয়ন দিয়ে, প্লাস মাইনাস করলে $3 থেকে $4 বিলিয়ন আমার দেশে আসলে থাকে। এটা কি আসলেই খুব মিজারেবল কোনো অ্যামাউন্ট না? বাংলাদেশের অর্থনীতিকে করাপ্টেড করে রাখা হয়েছে, শুধু একটা ক্ষেত্রেই শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হচ্ছে। অথচ এই দেশে পর্যটন খাতকে অনেক বড় একটা খাতে পরিণত করা সম্ভব ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন এরিয়া বাংলাদেশে যেটি রয়েছে 155 কিলোমিটারের বিশাল লংয়েস্ট সি পিচ, যা পৃথিবীর কোথাও নাই। এটাকে যদি ইউটিলাইজ করা সম্ভব হতো, এটাকে যদি সরকারিকরণ করা যেত, ন্যাশনালাইজেশন করে এটাকে যদি ইন্টারন্যাশনাল মানের একটা পর্যটন হাব তৈরি করা যেত, তাহলে এই জায়গায় যেভাবে রেমিটেন্স এইখানে যেভাবে আয় করা সম্ভব ছিল পর্যটন খাতে, অকল্পনীয়। মালয়েশিয়াতে আমি গিয়ে দেখছি যে 600 ফিট 700 ফিট উপরে
কেবল কার দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সেইখানে আবার 20 তলা বিশাল পাহাড়ের উপরে 100 তলা 50 তলা 80 তলা তারা নির্মাণ করে সেইখানে মানে তৈরি করে রাখছে বিশাল বড় বড় এক একটা শপিং মল, এরপর হচ্ছে বিনোদন কেন্দ্র। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে সেখানে শুধু উপভোগ করতে যায়। এখানে দাঁড়ালে দেখা যায় মেঘের উপরে আমি দাঁড়িয়ে আছি, একদিকে মেঘ, একদিকে আমার এখানে সৌন্দর্য উপভোগ করছি, পাহাড়ের সৌন্দর্য। আবার ওইখানে থাকার জন্য হোটেল মোটেলের ব্যবস্থা করে পুরা পাহাড় ব্যবস্থাগুলোকে তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে এসে আজকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার সেখান থেকে আয় করছে। মাথা পিছু আয় বেড়ে গেছে। আমার দেশে বান্দরবনকে এইভাবে করা যেত না। আমার দেশের খাগড়াছড়ি রাঙামাটিতে এত ন্যাচারাল রিসোর্স যেগুলো রয়েছে সেগুলো কি ইউটিলাইজ করা যেত না? কিন্তু আমার দেশের করাপ্টেড পলিটিক্যাল পার্টিগুলো তারা ক্ষমতায় যাওয়ার পরে দেশের কথা চিন্তা না করে নিজের আখের ঘুষানোর জন্য ব্যস্ত থাকে। অধিকাংশ রাজনৈতিক দলের নেতাদের দেখবেন তাদের ছেলে মেয়ে সব বিদেশে পড়াশোনা করে, নিজের ঠ্যাং একটা বাংলাদেশে থাকে আর একটা থাকে বিদেশে, ডুয়েল নাগরিকত্ব নিয়ে বসে থাকে তারা। আপনারা অবাক হয়ে যাবেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে তারা 240 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে শুধু পাচার করছে, করাপশনের হিসাব বাদ। 12টা ব্যাংক একটা কোম্পানির হাতে দিয়ে দিছে, পুরো দেউলিয়া করে ফেলছে ব্যাংকগুলো। ব্যাড ডেট নিয়ে আর কোনো ডেট ফেরত দিচ্ছে না, তারা বিদেশে চলে গেছে। এখন ব্যাংক কি হবে না হবে, জনগণের টাকা সরকার দেবে কিভাবে, এগুলো নিয়ে সরকার ওরে। এখন এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে সরকার তার বাজেট থেকে ব্যাংকে টাকা দিচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এটা কত রকম আমাদের সাথে প্রতারণা করে রাজনীতিবিদরা। আপনি ব্যাংকে টাকা জমা দেন, আপনার টাকা, ও হচ্ছে আগে ডাকাতি করতো মানুষ, ঘরের ভিতরে অস্ত্র ঠেকায় যা আছে নিয়ে চলে যেত। এখন যারা ডাকাতি করে এগুলোর জন্য আর অস্ত্র ঠেকানো লাগে না, একটা ব্যাংক বানাইলেই ডাকাতি মোটামুটি বন্দোবস্ত শেষ। একটা ব্যাংক বানাবে, এরপরে ব্যাংক যখন মানুষ এখানে এসে টাকা দিয়ে যাবে, টাকা সব নিজে উঠাবে, তার ছেলের নামে, মান নামে, বাপের নামে, আত্মীয় স্বজন, শালা পাড়া প্রতিবেশী, বউ সবার নামে লোন উঠায় গুইফুর এক একটা কোম্পানি খুলে এরপরে মানে হাজার হাজার কোটি টাকা তারা উইথড্র করে নিয়ে যাচ্ছে। ব্যাংক দেউলিয়া হয়ে পড়ে আছে। এখন টাকাটা জমা দিলেন আপনি, আপনার টাকা আবার সে নিয়ে নিল, এরপরে যখন সে চলে গেছে তখন এখন জনগণের টাকা আবার ব্যাংকের ফেরত দিতে হবে। তখন ব্যাংকগুলো ধার নেয় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, অথবা তারা যে দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া ঘোষণা দেওয়ার পরে বাংলাদেশের বাজেট থেকে টাকা আবার এখানে বরাদ্দ দেওয়া লাগে। আর বাংলাদেশের টাকা কোথা থেকে আসে? এটা কি আসমান থেকে আসে? আপনার আমার ট্যাক্সের টাকাই তো, আপনার আমার রেমিটেন্সের টাকাই তো। ওইটা দিয়ে বাংলাদেশের বাজেটে টাকা জমা পড়ে, বাংলাদেশের রেভিনিউ আয় হয়, আর ওইখান থেকে আবার ব্যাংকে দিয়ে ঘাটতি পূরণ করে। বুঝেন আপনার কাছ থেকে কয়বার কাটলো? একটা আপনার টাকা এদিক থেকে নিল, আবার ওদিক থেকে আপনি এইখানে দিলেন, এইখান থেকে আবার নিল। এই হচ্ছে আমার দেশের রাজনীতির দশা। এরা মুখে মুখে অনেক বড় বড় লাগাম ছাড়া কথাবার্তা বলে, কিন্তু চাঁদাবাজি, দুর্নীতি, মানে সম্পদের পাহাড় গড়ার ক্ষেত্রে এরা অনবদ্য সিস্টেম আবিষ্কার করতে পারে। আমরা ধিক্কার জানাই এরকম পলিটিক্যাল সিচুয়েশনকে। আমরা নতুন একটা বন্দোবস্তের কথা বলি। একটা সমাজকে গড়ে তোলার জন্য মেধাবীদেরকে জাগ্রত থাকতে হবে, করাপ্টেড ফ্রি হয়ে গড়ে উঠতে হবে। এখানে যারা বসা আছি আমরা 10 বছর পরে তো আমরা সোসাইটির বিভিন্ন স্টেকগুলো ধরবো, কিন্তু দুর্ভাগ্য এই মানুষগুলোর মধ্যেও কাউকে ঘুষখোর হিসেবে পাওয়া যাবে, কাউকে দুর্নীতিবাজ হিসেবে পাওয়া যাবে। কারোর চেহারার দিকে তাকালে আর চেহারার বর্ণ আর আকৃতি বোঝা যাবে না। ঘুষ খেতে খেতে আর পেটের আকৃতির দিকে তাকাইলে মনে হয় যে পটকা বিশাল একটা আকৃতি ধারণ করছে, সব সম্পদের ভিতরে জিম্মি হয়ে থাকে। মাথায় রাখতে হবে, সরকারি চাকরি করে মানুষের সম্পদ যখন আমি লাগাম ছাড়া দুর্নীতি করি, আল্লাহ কোরআন শরীফে তাদেরকে বলেছে তাদের জন্য জাহান্নামের অতল গহ্বর আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রাখছেন। মানুষের সম্পদ যারা খেয়ে এরকম বড় বড় মানে আকৃতি ধারণ করে, এই মানুষগুলো মানুষের সম্পদ খায় না, মানুষের রক্ত খায়। এই টাকাগুলো সে উপার্জন করে তার স্ত্রীর জন্য, তার ভাইয়ের জন্য, তার মায়ের জন্য যে সম্পদ কেনে, এগুলো মানুষের চোখের পানি, এগুলো কোনো সম্পদ নয়। এই পানি একসময় অভিশাপ হয়ে দাঁড়ায়। এ কারণে তারা গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে সংসারের মধ্যে অশান্তি বাসা বাঁধে। তাদের টাকা উপার্জিত এই অবৈধ টাকার মাধ্যমে যে সন্তানের জন্ম হয়, তাদের মধ্য থেকে ঐশীর মতো সন্তানের জন্ম হয়, যারা তার বাবাকে কুপিয়ে হত্যা করতে দ্বিধা সংকোচ করে না। মাদকের অর্থ খুঁজে না পাওয়ার কারণে, না দেওয়ার কারণে জবাই করে কোপায়ে কুড়াল দিয়ে কুপিয়ে এই গাজীপুরে সন্তানকে হত্যা করছে আমরা দেখছি। এরপরে হত্যা করার পরে বাপ একেবারে নির্দয় সাক্ষী দিচ্ছে যে আমার সন্তানকে মেরে ফেলছি, এখন আর কি হবে, আমিও বাঁচলাম ও বাঁচলো। এই হচ্ছে আমাদের সোসাইটির চরিত্র হয়ে পড়ছে, মাদকাসক্ত হয়ে পড়ছে এই যুব সমাজ। আমাদেরকে এই জায়গা থেকে ফেরত আসতে হবে। মেধাবীরা আগামীর দিনের ভবিষ্যৎ। আজকে যারা এখানে বসে আছো তারাই হচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবা।
তোমাদেরকে একটা হিজিমনি দিয়ে যখন কালচারাল একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়ে নিজস্ব গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা হয়, ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে এমন অশ্লীল ভিডিও আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, লেখাপড়ার সময়গুলো আমরা অপব্যয় করে পাবজি না আবে আর কি জিটি আছে এগুলা খেলতে খেলতে জীবনের একটা বড় সময় আমরা ব্যয় করে ফেলছি। অথচ যৌবনের সময়টা পড়াশোনার সময় ছিল, এই সময়টা নিজেকে গড়ার সময় ছিল। যখন আমি এই সময়টা অপব্যয় করে ফেলি তখন আর আমার পেছনের দিকে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না। আমরা তোমাদেরকে আজকে সতর্ক করার জন্য এখানে ডেকে অনেক কথাগুলো বললাম। হয়তো এই কথা শোনার পরে অনেকের খারাপ লাগবে। আমি এগুলোর ঘোর বিরোধিতা করি যে একজন সন্তানকে ইন্টারমিডিয়েটে এসএসসিতে এ প্লাস পাওয়ার পরেই বাপের সামর্থ্য থাকলেই একটা বাইক কিনে দেওয়া উচিত না, বাপের সামর্থ্য থাকলে অনেক কিছু দেওয়া উচিত না। আমি দেখছি আমার ইউনিভার্সিটিতে একজন বড় মাপের একজন প্রফেসর, সে হচ্ছে আমাদের বেশ বড় জায়গায় মানে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের মূল দায়িত্বে ছিল। সেই ব্যক্তির 2 সন্তান আমার ইউনিভার্সিটির স্কুলেই পড়তো। স্কুলে পড়াকালীন সময়ে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। প্রতিযোগিতায় তার বাবা প্রধান অতিথি, কিন্তু সন্তানের পরিচয় দিলে খুব রুষ্ট হতো সে, যে আপনার সন্তান ফার্স্ট হয়েছে, বলছে খবরদার, এখানে সাধারণ ছাত্রদের মতো সে এখানে আসবে। গাড়িতে আসে, মানে ওয়াইফ হাজবেন্ড দুইজনই ভালো মানের, একজন আর্কিটেকচার এবং ইউনিভার্সিটির প্রফেসর, দুইজনই হচ্ছে 2টা ফ্যাকাল্টির ডিন। তো তারা হচ্ছে সন্তানকে গাড়িতে করে নিয়ে আসবে না, বলবে তোমার জন্য হচ্ছে স্কুলের যে ভ্যান আছে এই ভ্যানে করে যাবা, তুমি তো টাকা ইনকাম করো না, তোমার বাপ টাকা ইনকাম করে, সুতরাং তুমি যখন এরকম ইনকাম করবা তুমি খরচ করবা, তোমার জন্য যা প্রয়োজন অতটুকুই দেবো। পৃথিবীতে চলতে গেলে এই অ্যাডাপ্টেশন কোয়ালিটি যদি তুমি ডেভেলপ করতে না পারো, স্ট্রাগলে তুমি টিকবা না। এ কারণে এই যে একটা গানের মধ্যে আপনারা শুনছেন, একজনে করে ধন, এক পুরুষে করে ধন, আর এক পুরুষ খায়, আর এক পুরুষ আইসা দেখে খাবার কিছু নাই আমার 3 পুরুষ। বাপের যার সম্পদ বেশি থাকে তার সন্তান লালন পালন হইতে খুব কষ্ট হয়। জীবনে স্ট্রাগল তারা তো দেখে নাই। পৃথিবীতে দেখবা যেখানে স্ট্রাগল করে মানুষগুলো গিয়েছে তারাই পৃথিবীতে সাস্টেইন করছে, তারপরের প্রজন্ম আর ঠিকঠাক মতো সাস্টেইন করতে পারে না, এক প্রজন্ম পরে আবার গ্যাপ হয়ে যাচ্ছে। আমরা আশা করি সেই গ্যাপটা আমরা করব না। আমরা নিজেকে আত্মপ্রত্যয়ী হিসেবে স্বনির্ভরশীল করে গড়ে তুলবো, এই দেশটাকে আমরা ভালোবাসবো। আজকে যেভাবে তোমাদেরকে এখানে কংগ্রাচুলেশন জানানো হয়েছে, জীবনের প্রতিটি স্তরে তোমরা যেন সেই সফলতা অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও তোমাদেরকে সেই সফলতা দান করে, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু